তখন তোমার বুকের লোমগুলো ভিজে ত্যক্ত হয়ে ওঠে। ঠিক ওই সময় তোমার ঘামের গন্ধ আর তোমার পারফিউমের গন্ধ মিলে একটা সুমধুর গন্ধ বেরোয়। তোমার শরীর থেকে সেই গন্ধটার কাছে না পৃথিবীর সব ফুলের গন্ধ আমার নাকে তুচ্ছ হয়ে ওঠে। তোমার মতো এত সুন্দর করে আমি ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু আমি জানি আমার এই হিয়ার শরীরের ঘ্রাণে একটা নেশা আছে, যেই নেশার টানে আমি সারাটা জীবন আসক্ত হয়ে পড়ে থাকতে রাজি। ভালোবাসি ওজান, তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি। জানো হিয়া, অভিজ্ঞ বলে আই লাভ ইউ বাক্যটায় নাকি 3টে ম্যাজিক্যাল ওয়ার্ড লেখা থাকে, কিন্তু আমার কাছে 3টে ম্যাজিক্যাল ওয়ার্ড কোন বাক্যটায় থাকে জানো? কোনটায়? হিয়া উজানের হিয়ান, এই বাক্যটায়। হুম, আমাদের পুচকু। উজান, বলো। একবার আমাকে এই মুহূর্তে নিজের সর্বশক্তি দিয়ে ধরবে জড়িয়ে। তোমার দম আটকে যাবে। তুমি তো আছো, আবার দম দিয়ে দিবে। হিয়ার আবদার উজান ফেলতে পারে না। হিয়াকে টুল থেকে নিচে নামিয়ে গ্রিলে ঠেলে নিয়ে হিয়াকে নিজের সর্বস্ব শারীরিক শক্তি দিয়ে জড়িয়ে ধরে। হিয়াও যতটা পাচ্ছে নিজের ওই নরম শরীর দিয়ে উজানকে আগলে নিচ্ছে। হিয়ার নখের আঁচড় গিয়ে ছিঁড়ে খাচ্ছে উজানের পিঠ, জ্বলে গিয়ে রক্ত বের হবার উপক্রম। তবু যেন উজানের এই মুহূর্তে কোনো ব্যথাই অনুভূত হচ্ছে না। কি করে হবে? এদিকে যে সে নিজেও হিয়াকে নিজের 206টা হাড়ের শক্তি দিয়ে হিয়াকে খামচে ধরে আদর করতে ব্যস্ত। যেন বুকের ভেতরের এই 24টা পাঁজর না থাকলে উজান হিয়াকে ওর মাংস ভেদ করে ভেতরে লুকিয়ে নিত। হিয়ার ঊর্ধ্বাঙ্গ এতক্ষণে উজানের নরম ঠোঁটের শক্ত আঘাতে ক্ষতবিক্ষত হবার উপক্রম। এমন সময় অভিক ফোন করে উঠলে দুজনে আঁতকে ওঠে। উজান হিয়াকে ছেড়ে দিলে হিয়া আগে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে জোরে জোরে দম নিতে থাকে। ফোন দেওয়ার আর টাইম পেলি না অভিক? কি চাই এই মাঝরাতে তোর? শোন না, আমি না তোর কটেজের নিচে দাঁড়িয়ে আছি, একবার নিচে আসতে পারবি? হোয়াট আর ইউ গন ম্যাড? অভিক, তুই এই ভরা বৃষ্টিতে আমার কটেজের নিচে কি করছিস? তোর এক্সট্রা আছে, আমি না কিনতে ভুলে গেছি। হোয়াট রাবিশ অভিক। দে না, দুটো দিলে কি তোর কম পড়বে? আর তোদের এত প্রোটেকশন দিয়ে কি হবে, নিয়ে নে না একটা বাবু। ডিসগাস্টিং, আমি পারবো না নিচে নামতে। উজান রাগে আরও অনেক কিছু বলতে চায়, শুধু হিয়া পাশে দেখে চুপ হয়ে যায়। হিয়া আমার সাথে আছে তাই আমি তোকে কিছুই বলতে পারছি না, না হলে তোকে আমি। এরকম করিস না, এমনিতে পালিয়ে বিয়ে করে রেখেছি, এখন এই দার্জিলিং এসে উল্টোপাল্টা কিছু হয়ে গেলে? উল্টোপাল্টার কাজ কেন করতে যাবি? পারে তোরা হানিমুন এসে পুরো লুটে নিবি, আর আমি আর বৃষ্টি কি ফাও? দে না ভাই আমার। তখন তো বললি তুই অনেকগুলো কিনেছিস। ওগুলো আমার সব লাগবে। সব লাগবে নাকা, তুই দিবি কি না আমি উপরে উঠে যাব। আসছি। কোথায় যাবি এই মাঝরাতে? তুমি শাড়িটা ছাড়ো, ঠান্ডা লাগবে, আমি নিচ থেকে আসছি। আমার একা থাকতে ভয় করবে। আরে যাবো আর আসবো, তুমি চেঞ্জ করো। উজান নিচে গিয়ে অভিকের হাতে প্যাকেটটা দিয়ে তোদের মতো বন্ধু যেন আমার শত্রুরও না হয়। কি সুন্দর একটা মোমেন্ট বিল্ড আপ হচ্ছিল, দিলে মাঝখানে ঘেটে। রাগ করিস না, আচ্ছা যা, আর ডিস্টার্ব করবো না। ছাড় তো। শুধু হিয়া জানুক তুই আর বৃষ্টি পালিয়ে বিয়ে করেছিস, অর্পার কানে যেতে 1 সেকেন্ডও লাগবে না। উজান অভিককে বিদায় দিয়ে ওপরে সে গেট লাগাতে দেখে হিয়া পেছন ফিরে ওর শাড়ি চেঞ্জ করছে। হিয়ার খোলা পিঠে চোখ পড়তেই উজানের পুরো শরীর তড়িতের মতো তরঙ্গ খেলে ওঠে। হিয়া ওর ঊর্ধ্বাঙ্গের সব খুলে বিছানায় রেখে যে শাড়ির কুচি খুলতে যাবে, অমনি উজান পেছন থেকে সে হিয়াকে জড়িয়ে ধরে। হিয়া টপটপ ওর শাড়ির আঁচলটা বুকে ধরে নিজেকে ঢাকবার চেষ্টা করে। কি হচ্ছে এটা কি? সেটা তো আমার প্রশ্ন, হচ্ছেটা কি? রাত 3টে পার হতে চললো, একবারও তোমাকে নিজের করতে পারলাম না। অসভ্য। উজান হিয়াকে ওদের বেডের পাশে জানালার বড় থাইটাই নিয়ে গিয়ে চেপে ধরে। থাই বেয়ে তখন বৃষ্টির জল গড়িয়ে পড়ছে অবিরাম। উজানের ওরকম নেশাতুর উজানের ওরকম স্নেহাতুর নেশাক্ত স্পর্শ হিয়ার শরীর শিউরে উঠতে শুরু করে। হিয়া পাশে থাকা পর্দাটা খামচে ধরে অকপট। বাইরে আরো জোরে ঝড় আসছে। অভিজ্ঞতা পৌঁছাতে পারবে তো ঠিক মতো ওদের কটেজে? সবাইকে নিয়ে তোমার দুশ্চিন্তা, শুধু আমি মনে হয় তোমার জীবনে কোনো অতিথি। ভালাই স্যার, অতিথি কেন হতে যাবে তুমি? অতিথি তো বাকি সবাই। কখনো দেখেছো নিজের মানুষ নিজেদের মানুষকে বেশি আপ্যায়ন করে? আপ্যায়ন তো অতিথিদের করতে হয়, তাই তো আমি। কথা সবসময় রেডি থাকে না ঠোঁটের মুখে। যাক, এরকম মিচকে একটা হাজবেন্ড, তাকে তো সব সময় কথা রেডি রাখতেই হয় ডক্টর চ্যাটার্জি। হিয়া আবার পেছন ঘুরে জানালার ফাঁকে বৃষ্টি মাখতে শুরু করে। উজান হাত বাড়িয়ে সেই বৃষ্টির জল মোট করে এনে হিয়ার সমস্ত পিঠ বুক গলা আবার ভিজে দেয়। নিজে ঠান্ডা লাগবে দেখে কাল আইসক্রিম খেতে দিলে না, আর আজ নিজে কি করছে এসব? জানি না কি করছি, আমি নিজের মধ্যে নেই এখন হিয়া।
উজান আমার ঠান্ডা লাগবে। এই দেখো তুমি নিজেও তো চেঞ্জ করোনি এখনো। লাগুক গিয়ে ঠান্ডা। তোমার ভেজা শরীরে তাকিয়ে থাকতেও আজ কেন জানি খুব শান্তি লাগছে। উজান নিচে বসে হিয়ার শাড়িটা সরিয়ে আলতো করে হিয়ার পেটের মাঝ বরাবর নিজের ঠোঁটের নরম ছোঁয়াতে থাকে। এদিকে উজানের এই স্পর্শ হিয়ার পুরো শরীরকে নাড়া দিয়ে ওঠে। হিয়া অকপটে উজানের চুল আঁকড়ে ধরে। উজান, চুপ। উজান উঠে হিয়াকে টুক করে কোলে তুলে নেয়। তারপর আলতো করে ওদের ওমের বিছানায় নিয়ে হিয়াকে শুয়ে দেয়। হিয়া উঠে পালাতে ধরলে আর না হিয়া প্লিজ। ঠিক আছে পালাবো না আর। উজান হিয়াকে শুয়ে দিয়ে হিয়ার ওপর আলতো করে হেলে হিয়ার কপালে একটা স্নেহের চুম্বন এঁকে দেয়। যদি এই সময়টাকে আমি এখানেই থামিয়ে দিতে পারতাম হিয়া। থামিয়ে দিতে হবে কেন? তুমি তাড়াতাড়ি ইউকে থেকে ফিরে আসো, তাহলে রোজ এরকম একটা রাত প্রকৃতি আমাদের উপহার দিয়ে ডেকে যাবে। মিলিয়ে নিও। তুমি কি, হ্যাঁ, একটু কি করুণা হয় না তোমার আমার প্রতি? আমার চোখের জল দেখেও কি নিজেকে একটু সংযত করা যায় না? তুমি একটুতে কেঁদে ফেললে আমি কি করব। একটুতে কেঁদে ফেললাম তাই না? এভাবে কে কে তার প্রিয় মানুষটাকে হিংস্রাত্মকভাবে আদর করে শুনি? হিংস্রাত্মক হলে তাই সই। আমার কি মনে হয় জানো, ওই রক্ত খাওয়া ভ্যাম্পায়ার ড্রাকুলাগুলো আছে না, তোমার যদি ওদের মতো মানুষকে খাবার ক্ষমতা থাকতো, তুমি আমাকে ওইভাবে রক্ত চষে গিলে খেতে। কোনো সন্দেহ আছে তাতে? আর শুধু রক্ত কেন, পারলে এই পুরো মানুষটাকে রোজ রোজ ওই তুমি যেমন ফুচকা গপ গপ করে গিলে খাও ওরকম করে গপ গপ করে গিলে খেতাম। রাক্ষস একটা, খালি আমার ফুচকার দিকে নজর, তাই না? না, তোমার দিকে। উজান আবার হিয়াকে আদরে ভরে দিতে শুরু করে। এই পবিত্র সম্পর্কের প্রতিটা মুহূর্ত মনে গেঁথে থাকার মতো। এদিকে সময় তার নিজ গতিতে বহমান। রাত পেরিয়ে ভোর হতে হবে। সূর্য আর একটু পর কিরণ দিতে ঘুম থেকে জেগে যাবে, কিন্তু বৃষ্টির কারণে তা বোঝার উপায় নেই। কিন্তু এদিকে এই দুটো লাভবার এর তো থামার নামই নেই আজ। বাইরের বৃষ্টি রুনুঝুনু শব্দ বাজত, ভেতর ঘরে তখন উজানের দেওয়া ভালোবাসার আঘাতের প্রচণ্ড বেগে হিয়ার আর্তনাদের শব্দ গুঞ্জন করতে থাকে। হেয়ার এই গুঞ্জনের ধ্বনি যেন উজানকে আরও নেশা লাগিয়ে দেয় থেকে থেকে। উজান স্রোতহীন ঢেউয়ের মতো হিয়াকে নিজের করে নিতে থাকে। একসময় ঢেউয়ের মতো উজানের ঝড়টাও থামে হিয়ার ওপর। খুব কষ্ট দিলাম না আজ তোমায়? তোমার তাই মনে হয়? তোমার দেয়া কোনো কষ্টই আমার কষ্ট লাগে না উজান। খুব ভালোবাসো আমায় তুমি, তাই না হিয়া? হিয়া উজানকে পাশের বালিশে শুয়ে দিয়ে উজানের বুকে ভার দেয়। তোমার কি মনে হয় কতটা ভালোবাসি? এটার উত্তর আমার জানা নেই। উজান হিয়াকে ওর বুকের ওপর আগলে নিলেই হিয়া ওর সমস্ত ভর উজানের ওপর দেয়। উজান ওদের গায়ে নরম লেপটা হিয়ার ঘাড় অব্দি টেনে হিয়াকে ওর দু হাতে শক্ত করে আগলে ধরে। একটা কথা দিবে হিয়া? বলো। মানুষের জীবনে ওঠাপড়া তো রোজই হয়। যদি কখনো আমাদের জীবনে এরকম পরিস্থিতি আসে, যে কোনো ঝড়, যত বড়ই ঝড় আসুক, আমরা দুজন মিলে সেটা হ্যান্ডেল করব। কোনো প্রশ্ন থাকলে, কমতি থাকলে তুমি সেটা আমাকে খুলে বলবে, মনে কোনো সংকোচ রাখবে না। আমি এরকম পরিস্থিতি আসতেই দেব না, আর এলেও আমি তুমি দুজন মিলে সেটা সামলে নিব, পাক্কা প্রমিস। হিয়া উজানের উষ্ণ বুকে মুখ গুজে দিলেই উজান হিয়ার চুলে বিলি কাটতে থাকে। হিয়া তার এই নিরাপদ আশ্রয়ে পরম সুখের ঘুমে নিমগ্ন হয়ে পড়ে উজান ও হিয়াকে দু হাতে লেপটে নিয়ে শান্তিতে ঘুমের দেশে হারিয়ে যায়। উজান হিয়ার এই পবিত্র সম্পর্কটাকে লেখায় ফুটিয়ে তোলা দুর্বোধ্য। উজান হিয়ার ভালোবাসা তো সব কিছুকে ছাপিয়ে আছে। উজান হিয়ার এই ভালোবাসা তো সব কিছুর ঊর্ধ্বে। সেদিন দুপুরের ফ্লাইটে সবাই কলকাতায় ফিরে আসে। রাত 8টা। বাসবী সোফায় বসে মটরশুঁটির খোসা ছাড়ছিল। হিয়া মামা বলে চিৎকার করতে করতে দৌড়ে এসে বাসবীর কোল থেকে মটরশুঁটির বোলটা ধুয়ে বাসবীর কোলে মাথা রাখে। মা, 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 কোথায় রে আমার মেয়েটা? মা। এই, তোর মুখ চোখ এরকম শুকনো লাগছে কেন রে? শরীর টরীর ঠিক আছে তো? জ্বর টর আসেনি তো? দেখি দেখি। আমি একদম ঠিক আছি মা। ওখানে না খুব ঠান্ডা, তাই তো আমি জমে গিয়ে শুকিয়ে গিয়েছি। তুমি কেমন আছো? সকালে প্রেশারের ওষুধ নিয়েছিলে? ফ্লাইটের জন্য তো তোমাকে আর ফোন করতে পারলাম না আজ। আমি একদম ঠিক আছি, তোকে আমাকে নিয়ে ভাবতে হবে না। তা রাজা কোথায়? আসছে, অটো ভাড়া দিচ্ছে। রনিরা ওদিক দিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, রনিদা, শুভদা, অভিজ্ঞা, তিতিরদি, বৃষ্টিদি সবাই এয়ারপোর্ট থেকে সবার বাড়ি চলে গেছে। যাক, ভালো হয়েছে। মা, জিনি কোথায়? ও জানে না আজ আমি আসবো? ও তোর ঠাম্মার সাথে এই একটু আগে বেরিয়েছে, কি জানো কেনাকাটা করবে বলল। আমি একটু আগে আসলে আমিও ওদের সাথে বেরোতে পারতাম। এমন সময়
উজান দুটো লাগেজ টানতে টানতে বাইরে দরজা দিয়ে ডাইনিংয়ের দিকে আসে। এই তুমি জুতো খুলে ঘরে ঢুকোনি? ওইটুকু সেন্স না আমার আছে, তোমার মতো না। আর তুমি কি হ্যাঁ এসেই স্নান না করো, মার কোলে এভাবে শুয়ে আছো? কত দূর থেকে জার্নি করে আসলাম আমরা, একটা তো হাইজিনের ব্যাপার আছে, নাকি ওটাও ম্যাটার করে না তোমার কাছে? আমি মার কোলে শুয়ে আছি, তোমার কি হিংসে হচ্ছে না খুব? মা তোমার দিকে দেখেও না এই জন্য? ইডিয়ট। আর মা, তুমি ওকে কিছু বলো না কেন? হিয়া ওঠো তো, উঠো, ফ্রেশ হয়ে এসো, তারপর মার কাছে বসো। উজান থাক না, কতদিন পর আমার মেয়েটা আমার কোলে এসে গল্প করছে, বলতো আমার সোনা মাটা। আসলে মা ওনা জ্বলছে বুঝলে। ওই ইউকে থেকে ছুটিতে এলেও তো তুমি ওকে এত আদর করো না, তাই ওর হিংসে হচ্ছে বুঝলা। তোকে বলেছে? আরে হ্যাঁ। উজান পাশের সোফায় গিয়ে গা মেলে দিলেই রনিদার ফোন আসে। হ্যালো রনিদা, বলো। আমরা এই যে এইমাত্র বাড়িতে পৌঁছালাম। কিসে করে ফিরলি? পরে ক্যাব পেয়েছিলি কেন? ক্যাব পাইনি, হিয়া বলল অটোতে করে আসতে, তাই আমি আর দাঁড়িয়ে না থেকে একটা অটোই নিয়ে নিলাম শেষে। আচ্ছা, পৌঁছাতে পারলি কি না ওই জন্য ফোন করলাম। রাখ, শরীরটা প্রচণ্ড টায়ার্ড আজ। রনিদা, ওখানে কিন্তু মিষ্টি খাওয়ানি, বলেছিলে কলকাতা ফিরে খাওয়াবে। এবার কিন্তু আর কোনো কথা শুনবো না। কি বলো রে হিয়া? আরে না, তুমি ওই মিষ্টি খাওয়াতে চেয়েছিলে না বাবুর, তাই বলেছি। খাওয়াবো খাওয়াবো, ওকে বলে দে। এখন তো আমি খাওয়াচ্ছি, যেদিন তোদেরটা হবে ডবল উসুল করে নিব। রাখো তো রনিদা, আমাদের দেরি আছে। আচ্ছা রাখ, কাল ক্লাবে দেখা হচ্ছে। হুম। কিসের মিষ্টি রে হিয়া? মা জানো না, পূর্ণাদির না পেটে একটা ছোট্ট বাবু। পূর্ণাদি আর কিছুদিন পর মা হবে, আর রনিদা বাবা। বাহ, এত অনেক এ তো অনেক খুশির খবর। সেদিন রনির বাড়িতে গেলাম, ওই মাসিমা তো কিছু বললো না এ ব্যাপারে। আরে বাড়িতেও তো তেমন কিছু জানে না। ওখানে গিয়ে তো পূর্ণাদির শরীরটা খারাপ হলো, তারপর রনিদা ডক্টর দেখিয়ে শর হলো যে ওদের বাবু আসবে। হিয়া, গল্প হয়নি, যাও গিয়ে স্নানটা সেরে আসো। তুমি তুমি বেরোলে আমি ঢুকবো। তুমি যাও না আগে, আমার সাথে কি সাথ তোমার? আর বাড়িতে কি ওয়াশরুমের অভাব আছে নাকি আজও? রাজা, একটা কথা বলি, বলো। তোরাও একবার একটা বাবু নিয়ে নে। হিয়া তো আর কিছুদিন পর ভার্সিটিতে পড়বে, বড় হয়েছে। আর আমরা তো আছি, আমরা সামলে নিব। না মা, তোমরা যতটা সহজ ভাবো জিনিসটা ততটা সহজ না। আমি চাই হিয়া লাইফে আগে একটা পজিশনে দাঁড়াক, আর একটু ম্যাচুরিটি আসুক ওর মাঝে, তারপর ওসব নিয়ে ভাববো। দেখ, তোদের খুশিতে আমার খুশি। তোরা যেভাবে ভালো থাকতে চাস, আমিও কোনোদিন তোদের সে চাওয়া ফেলবো না। কিন্তু সেদিন তোর বড় ঠাম্মা আর মাসিমা একটা কথা বলে উঠল। বিয়ের 5 বছর হতে চললো, কিন্তু তোদের। কি মা, আমাদের কি বলেছে ওরা? না মা, কিছু না। হ্যাঁ মা, আমি বুঝছি, কিন্তু আমার আর হিয়ার ব্যাপারটা তো আর বাকিদের মতো নয় না। আমরা বাচ্চা নিচ্ছি না জাস্ট বিকজ আমি চাই না বলে। এখানে তো অন্য কিছু ভাবার নেই। সেটা আমরা বুঝেছি, কিন্তু তুই বাহিরের লোকের মুখ বন্ধ করতে পারবি? মা, কিছু কি হয়েছে? বাসবী হিয়ার মাথায় হাত বুলিয়ে। না মা, কি হবে? মা, বাহিরের লোক কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে ম্যাটার করে তোমরা কি ভাবছো। দেখ রাজা, তুই তো তোর মাকে চিনিস। তুই খুব ভালো করে জানিস আমি মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা কতটা সমর্থন করি। তোর বাবার সাথে বিয়ে হবার পর তোর বড় ঠাম্মারা কেউ চায়নি আমি পড়াশুনো করি, কিন্তু তোর বাবা আর আমি এক প্রকার জোর করেই আমার MBAটা কমপ্লিট করেছি, জব করেছি। হ্যাঁ মা, অবশ্যই। কোনো দিন আমাকে এসব নিয়ে কোনো কথা বলেনি, বরং আমার পরীক্ষার সময় অফিস টাইমে উনি তোকে আর বিহানকে দেখে দেখে রাখতো। তাহলে তুমি কেন আমাকে এসব বলছো মা? যখন তুমি এতটা সিনকেয়ার, এতটা এডুকেটেড, এতটা বোঝো, তাহলে কেন? মা ছেলের গল্প দেখে হিয়ার মাথা ব্যথা উঠে যায়। হিয়া বাসবীর মুখ ঘুরিয়ে বারবার ওর দিকে করতে থাকে। হিয়ার বিরক্ত ধরে যায়, কেন বাসবী ওর সাথে কথা না বলে উজানের সাথে বকবক করে যাচ্ছে। বাসবী আর উজান যে কত সিরিয়াস একটা ইস্যু নিয়ে কথা বলছে, এটা হিয়া গায়ে মাখছে না। এমন না যে হিয়া কিছু বুঝছে না, এটুকুনি বোঝার মতো বয়স হিয়ার একটু হলেও হয়েছে। কিন্তু হিয়া সেসব কথা গভীরভাবে নিচ্ছে না, কারণ হিয়ার কাছে উজানের ডিসিশনই শেষ কথা। আসলে হিয়ার তো বয়স কম, তাই এসব নিয়ে ভাবার ওর সময় নেই।
বাসবী আর উজানের পরের কথাগুলো যেন হিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। মা, মা। হিয়া, আমি কথা বলছি না মার সাথে? বুঝিয়ে বললেই বলছি, বুঝি বলেই বলছি। সমাজটা ভালো না উজান। আজ আমাকে বলছে, কাল তো ও হিয়াকেও বলে বসবে। তখন তো তোর ভালো লাগবে না। হিয়াকে কেউ ধুম করে কোনো কটু কথা বলে দিলে। মা, আমি হিয়াকে চিনি। হিয়া হয়তো এখন অনেকটাই ম্যাচিওর, কিন্তু হিয়া বোঝে কার কথায় কিভাবে রিয়াক্ট করতে হয়। এই, তোমরা মা ছেলে তখন থেকে কি বলছো বলো তো? আমাকে কি বলবে শুনি? কিছু না, তুই যা তো, স্নানটা করে একটু রেস্ট নে। এখন আমাকে সব গল্প বললে ঠাম্মা জিনি এলে ওদের কি বলবি? রাতে তো আবার বাবা এলে বাবাকেও গল্প শোনাতে হবে নাকি? হুম, তুমি ঠিক বলেছো। জিনিরা তত করে আসুক, আমি বরং একদম ফ্রেশ হয়ে নিই। হিয়া উঠে যেতে ধরলেই হিয়ার টেবিলের উপর তেলের বোতলটা দেখলাম, দিয়ে যাও না। তেল দিয়ে কি করবে? মার কাছে মাথাটা টিপে নেব। আচ্ছা বসো তুমি, আমি আছি। উজান গিয়ে শুধু ওর শার্টটা খুলে ভেতরে স্যান্ডো গেঞ্জিটা না খুলেই বাসবীর কোলের কাছে ফ্লোরে গিয়ে বসে পড়ে। পাশে ঘড়িটা আর ফোনটা খুলে রাখে। বাসবী ঠিক হয়ে বসে উজানের মাথাটা কোলের কাছে টেনে নেয়। দেখি, এদিকে আরো হেলে দে তো মাথাটা। ঘাড়ের দিকে মা। এই নাও। এ কি মা, আমি না যাওয়ার আগে পুরো বোতল দেখে গেলাম, শেষ। আমি মাথায় কি দেবো তাহলে? জিনিকে বলে দিয়েছি নিয়ে আসবে। একটুকুও নেই। আছে, অনেকটা। ওর মাথায় হয়ে যাবে। নাও। হিয়া যেতে ধরলেই হিয়া, হিয়া, আবার কি? ঘড়িটা নাও, আর তোমার ব্যাগের সামনের পকেটে চার্জারটা আছে, ওটা বের করে ফোনটা চার্জ দাও। ও, দাও। দেখো কিন্তু সুইচ অন করো, না হলে সেদিনের মতো। হ্যাঁ, একবার ভুল হয়েছে দেখে দ্বিতীয়বার হিয়া সে ভুল করে না। তোমার মতো আমি না, বুঝলে? ইডিয়ট। এতক্ষণে বাসবীর বোতল থেকে তেল ঢেলে উজানের মাথায় ঢেলে দেওয়া শেষ। এখন বাসবী উজানের মাথা মালিশ করবে। হঠাৎ এরকম মাথা ব্যথা হচ্ছে যে? ওখানে গিয়ে ঠান্ডা লাগাসনি তো? না মা, ওইখানে কীরকম ঠান্ডা, তার উপর আবার এখানে স্যাঁতস্যাঁতে গরম। তার উপর ক্যাব ছিল না, কতক্ষণ এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম জানো? তা বললি না কেন? বাড়ির গাড়িটা কাউকে দিয়ে পাঠিয়ে দিতাম। কে আছে? তোমার ছোট্ট ছেলেকে ফোন করলাম, ওনাকে এলাকায় নেই, শহর থেকে একটু দূরে গেছে। আর বিহান তো জানোই। নীলিমা টিউলিপে FCPS করবে বলে ফরম করেছে, শুনেছিস? না তো, কেন? ওর না আমার সাথে গিয়ে ইউকেতে FCPS করার কথা ছিল? নীলিমার কি তোর মতে স্কলারশিপ হয়েছিল নাকি? তা তো জানি, বাট টাকা দিয়ে তো পড়তে যাওয়ার কথা ছিল। ওদের কি টাকার অভাব নাকি? কি জানি, সেদিন তোর বাবা বলল আমাকে কথাটা। আমি ভাবলাম তুই জানিস হয়তো। সময় কোথায় পাচ্ছি কারো খোঁজ রাখার? কাল গিয়ে আবার টিকিট করতে হবে। উজানের মুখে টিকিটের কথা শুনে বাসবীর মায়ের মন আঁতকে ওঠে। আবার তার ছেলে তাকে ছেড়ে চলে যাচ্ছে কতদিনের জন্য। আর এবার তো উজানের একবার বলেছিল 1-2 বছর না হলে ইমার্জেন্সি ছাড়া ও আসতে পারবে না। বাসবীর দু চোখ জলে হালকা ভরে ওঠে, কিন্তু বাসবী উজানকে বুঝতে দেয় না। টানো মা, চুলগুলো উপরে, এদিকে। আমি তখন ওসব বলে তোর মাথাটা আরো ব্যথা করে দিলাম, তাই না রে? উজান মাথা থেকে বাসবীর হাত দুটো ধরে বাসবীর দিকে ঘুরে বাসবীর হাঁটুতে নিজের থুতনিটা ঠেকে দিয়ে এটা তুমি ভাবতে পারলে মা? বোকা ছেলে, আমি তো এমনি মজা করে বললাম। তুমি মজা করে বলবাই বা কেন? তোমার সাথে আমার কী রকম সম্পর্ক তুমি জানো না? তাই তো মন খুলে নির্দ্বিধায় তোকে ওই কথাগুলো বলে ফেললাম। আচ্ছা মা, ধরো সাপোজ আমার আর হিয়ার ফিউচারে কখনো বাচ্চা হলো না, তখন তুমি কি করবে? বাসবী উজানের হাতে হাত রেখে ঠিক হয়ে বসে। দেখ, জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3 জিনিসের উপর আমাদের হাত নেই। আমি কি মনে করি জানিস, সৃষ্টিকর্তা আমাদের জন্য যাই করেন সেটা সবসময় ভালোর জন্যই করেন। যেমন ধর, আজ থেকে 5 বছর আগে হিয়া আর তোর বিয়ে, সেদিনটা কি আমাদের হাতে ছিল? বল আমায়। না। না, আমার হাতে ছিল না, তোর না, তোর বাবার না, হিয়ার বাড়িতে কারো। তোর দাদু জোর করে হিয়াকে তোর সাথে বিয়ে দিল। ভাবতো, সেদিন যদি উনি জোর করে তোদের বিয়ে না দিতেন, হিয়া ওরকম একটা
ক্রিটিক্যাল সিচুয়েশনে তৈরি না হতো, তাহলে কি আজ তুই হিয়াকে নিয়ে এতটা খুশি হতে পারতি, যাকে প্রথম প্রথম তুই একদম সহ্য করতে পারতি না? দেখ, আজ তার জন্যই তোর মন কেমন ছটফট করে। হিয়া কি করলো, কি খেলো, কি করলো হিয়ার ভালো হবে, কোনটা হিয়ার জন্য বেস্ট হবে, তাই নিয়ে সারাক্ষণ ভেবে যাস। আমি তোদের বিয়েটা একটা উদাহরণ হিসেবে দেখালাম, ঠিক তেমনি যদি তোর আর হিয়ার কখনো বাচ্চাও না হয় না, আমার কোনো আফসোস থাকবে না। আমি তোদেরকে বলবো এই নিয়ে মন খারাপ না করতে, কারণ দেখবি এর ভেতরেরও কিছু না কিছু ভালো থাকবে। কিন্তু ধরো যদি বাবার মন খারাপ হয় তখন? তোর বাবাকে তুই এই চিনলি? হ্যাঁ, তবে তোর ঠাম্মার মন খারাপ হবে কি না আমি বলতে পারি না। তুমি না খুব ভালো জানো মা। দেখ রাজা, জীবনে কখনো কোনো কিছু নিয়ে কষ্ট পাবি না। আমি জানি ছোট থেকেই তোর বাহিরে থেকে পড়াশুনো করে বড় একজন নামকরা ডাক্তার হবার খুব ইচ্ছে ছিল। এখন ধর, কাল যদি কোনো কারণে তোর এই ইচ্ছে যাওয়াটা আটকে গেল, ইউকে যাওয়াটা আটকে গেল, বা ইউকে গিয়েও তুই তোর মন মতো রেজাল্ট করতে পারলি না, কিন্তু তাই বলে কখনো হতাশ হবি না। নিজের মধ্যে কখনো কম্প্রোমাইজ আসতে দিবি না। যা হবে হোক, হতে দে। সব কিছুর একটা ভালো দিক, একটা পজিটিভ দিক বের করতে চেষ্টা করবি সব সময়। থ্যাঙ্কস মা। তবে তোর আর হিয়ার বাচ্চার কথা ভাবা উচিত রাজা। হিয়া পড়াশোনা করবে, করুক না, আমি তো আছি। আমি তোকে কথা দিচ্ছি, তোদের বাচ্চা এলে আমি দেখব। হিয়া এখন যেভাবে পড়াশুনো করছে সামনেও করবে। আমি হিয়াকে হেল্প করব। হিয়া তো আমারও কোলের মেয়ের মতো। আমি কি চাই না হিয়া নিজের ওর স্বপ্নগুলো পূরণ করুক? আমি তা বলছি না মা, তুমি জানো না হিয়ার একটা হিয়া অসুস্থ, তাই তো। মা। আয় তো, আমার কোলে মাথাটা রাখ, আমি টিপে দেই আর কথা বলি। বাসবী সোফা থেকে দুটো কুশন টেনে নিজের কোলে রাখলেই উজান উঠে বাসবীর কোলে মাথা রাখে। বাসবী উজানে চশমাটা খুলে সাইডে রেখে উজানের মাথার চুলগুলো টানতে থাকে। মা তুমি কি করে, বাবা কি তোমাকে? তোর বাবাই আমাকে বলেছে। তুই জানিস না তোর বাবা আমার কাছে কিছু লুকোয় না। তুমি টেনশন করবে দেখে আমি তোমাকে বলতে বারণ করেছিলাম। আমি তাই তোকে বেশি করে ইন্টারেস্ট করছি বাচ্চা নেবার জন্য। দেখ, সমরেশ তো বলেছে ওষুধ নিয়মিত নিলে হিয়া সেরে উঠবে, কিন্তু তুই কি জানিস তুই না থাকলে মেয়েটা এখানে বড্ড একা হয়ে যায়, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে একা একা। আজ তোদের একটা বাচ্চা থাকলে হিয়া হয়তো তোদের বাচ্চাটাকে আগলে নিজের একাকিত্বটা ঘুচাতে পারতো। আমি শুধু হিয়ার কথা ভেবেই তোদের দুজনকে। বুঝতে পারছি মা, বিশ্বাস করবা কিনা জানি না, সত্যি বলতে ইউকেতে যাবার আর বিন্দুমাত্র কোনো ইচ্ছে আমার নেই। রাজা, হ্যাঁ মা, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কিন্তু তোর তো ইউকেতে সব মিটমাট করা শেষ, আর টিউবলিপে তো তোকে এখনো আর নিবে না। সে যতই তোর বাবার হসপিটাল হোক, তুই তো জানিস তোর বাবা নিজের আদর্শ কখনো নষ্ট করবে না, তার নিজের ছেলে মেয়েদের নিয়েও না। আজ তোকে অ্যাডমিট করালে যে আর বাকিদেরও সুযোগ করে দিতে হবে। আমি জানি মা। তুই আজ ইউকে না গেলে তোর একটা বছর নষ্ট হয়ে যাবে রাজা। আমরা তো আছি হিয়ার জন্য। আমার একটা বছর নষ্ট হলেও আমার সমস্যা নেই মা, হিয়ার জন্য এরকম 1000টা বছর আমি নষ্ট করতে পারবো। কিন্তু আজ আমি হিয়ার অসুস্থতার জন্য ইউকে না গিয়ে বাড়িতে বসে থাকলে হিয়া এটা স্বাভাবিকভাবে নেবে না। ও এমনিতেও কিছু হলে আমাকে আশ্রিত, ওকে দয়া করে বিয়ে করেছি এসব বলে বসে। তার উপর যদি ও শুনে আমি ওর জন্য ইউকে না গিয়ে এখানে, হিয়া আমাকে মাফ করবে না মা। আমি জানি রাজা, হিয়ার স্বভাবে বাচ্চামি থাকলেও হিয়া একটু জেদি টাইপের বলতে পারিস, আত্মনির্ভরশীল মেয়েও। দেখি মা, কাল ওকে নিয়ে যাব ডক্টরের কাছে। হিয়ার অবস্থা এখন যা আছে ওর চাইতে বেশি খারাপ হলে না হয় আমি ইউকে থেকে ফিরে আসব কিছু একটা বাহানা দিয়ে, তখন তো আর ও আমাকে কিছু বলতে পারবে না। বাসবী আর উজান কিছুক্ষণ চুপ করে থাকে।
বাসবীর মনে অনেক প্রশ্ন জমা হয়, কিন্তু ছেলেকে কি করে এসব বলবে। বাসবীর একটু সংকোচ হতে থাকে, কিন্তু বাসবী নিজের সংকোচটা কাটিয়ে কথাটা বলে ফেলে। রাজা, হ্যাঁ মা। এমনি হিয়া কখনো এই 5 বছরে একবারও কনসিভ করেনি? না তো মা। একবারও না? না। উজান চুপ হয়ে বাসবীর কথাটা ভাবতে শুরু করে। সত্যি তো, হিয়া একবারও কখনো এতদিনে কনসিভ করলো না কেন? হ্যাঁ, উজান হয়তো সবসময় দেশে থাকতো না, কিন্তু তারপরও। মা তুমি কি খারাপ কিছু ভাবছো? ভাবতে হয় না রাজা, ভাবনা এসে যায়। দেখো মা, হিয়ার সাথে আমার যা সম্পর্ক তাই 3 বছরেই। আর আগে তো আমি ইউকেতেই কাটিয়ে দিলাম 2 বছর। হিয়াকে কোনো মেডিসিন এনে দিস তুই? মাঝে মাঝে। এরপর থেকে আর ওসব দিস না। আমি তো এমনিতে মেয়েটা অসুস্থ। আমি চাই না আমার হিয়াটার জীবনে আর কোনো ঝড় আসুক। আর বড়রা কিছু বললে সেটা মাঝে মাঝে শোনা উচিত। ঠিক আছে মা, খেয়াল থাকবে। আর দেখি আমি কাল ডক্টরের সাথে কি করা যায় এই অবস্থায় বাবু নেওয়ার ব্যাপারে, ওটা কথা বলে নেব। হুম। এদিকে হিয়ার এতক্ষণে স্নান হয়ে যায়। হিয়া স্নান করে এসে মাথা মুছতে মুছতে নিচে চলে আসলি বাসুবের উজানকে এখনো গল্প করতে দেখে এবার নিজেই ক্ষেপে ওঠে। মা, আমার মাথার চুলগুলো মুছে দাও না। মা, তোমরা দুজন এখনো গল্প করছো? মা আমি না কিছু একটা জ্বলে যাওয়ার গন্ধ পাচ্ছি। মা, এটা ঠিক না। তুমি আমাকে স্নানে পাঠিয়ে তোমার রাজাকে সব আদর ঢেলে দিচ্ছ। কেন? হ্যাঁ, এখন খুব রাগ হচ্ছে না? আমার মা আমাকে আদর করছে, তোমার কি? এবার কিন্তু আমার ভীষণই হিংসে হচ্ছে মা। আচ্ছা, আয় বস, এদিকে আমি মাথা মুছে দিচ্ছি। হিয়া গিয়ে উজানের মাথার কাছে বসে উজানের বুকের ওপর ফোনটা ফেলে দিয়ে অভিজ্ঞতা ফোন দিয়েছিল দুবার। উজান বাসবীর কোল থেকে উঠে পাশে বসে অভিককে ফোন করে কথা বলে। বাসবী হিয়ার মাথা মুছে দিতে দিতে, কাল তোর রাই পিসির বাড়ি যাব, যাবি? রায় পিসির আগের বার রনিতার বিয়েতে যাদেরকে দেখালে। হুম, কাল রাইরা আবার আসছে। আমাকে বলেছে তোকে আর জিনিকে সাথে করে নিয়ে যেতে। আমাকে উনি মনে রেখেছে না এখনো? রাখবে না? সেদিন কি সুন্দর লাগছিল বলতো তোকে? কোথাও যাওয়া হবে না, কাল থেকে সারাদিন বই নিয়ে বসবে, আমি পড়াবো তোমায়। কি কি কি? মা দেখো না কি সব বলছে, আমাকে নাকি যেতে দেবে না। আমি আছি তো, আমি নিয়ে যাব। মা তুমি কিন্তু আর ওকে লাই দিবা না। সামনে অ্যাডমিশন তোমার হিয়া, ছেলে খেলা মনে হচ্ছে তোমার কাছে সবটা। একদিন না পড়লে কিচ্ছু হবে না। না মা, ওসব বলে আর ওকে লাই দিবা না। আর কাল এমনিতেও ওর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। আরে কি মুশকিল, আমি অসুস্থ নাকি যে ডক্টরের কাছে যাবো? আজব তো। এত কথা কেন তোমার হিয়া? আমি কি চকলেট খাওয়াতে তোমায় টিউলিপ নিয়ে যাব? কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। মা, ও মা, ওকে বলো না আমার সাথে ওরকম না করতে। একদিনই তো যাব। আবার জিদ করো। আমি কিন্তু রেগে যাবো এবার। আহ, তোরা থাম তো। বাসবী উজান হিয়া দুজনকে দুপাশে দু হাতে আগলে নেয়। বাসবীর হাতের ওপর উজান হিয়া হাত রাখে। কি হ্যাঁ, তোরা এরকম কেউ করে? কাল আমরা রাই পিসির বাড়িতেও যাব, হিয়াকে নিয়ে ডাক্তার দেখাতেও যাব। রাজা কাল অ্যাপয়েন্টমেন্ট কখন ডাক্তারের? 8টার ওদিকে মা। ঠিক আছে, এমনি তো রাইদের বাড়িতে দুপুরে ডেকেছে। আমি হিয়াকে আর জিনিয়াকে নিয়ে দুপুরে ওখানে গিয়ে রাতে ফেরবার পথে টিউলিপে যাব। তুই না হয় ওদিকে দিয়ে আসিস। ঠিক আছে মা। ইয়ে, আমার বেস্ট মা। দেখলে কিরকম সব সমস্যার সমাধান করে দিল। আমার মা। আমার মা। আমার। মা দেখো না। তুমি মার মতো দায়িত্ব নিতে শেখো, বড় হও, মার মতো এরকম সব সমস্যার সমাধান বের করো, তবেই না মার মতো হবে। হব হব, আমিও মার মতোই হব, বুঝলে। রাত 11টা। বাসবী হিয়াকে আর জিনিয়াকে একটা নতুন নাইট ড্রেস বানিয়ে দিয়েছিল কিছুদিন আগে। হিয়া রাতের দিকে ওই নাইট ড্রেসটা পরে উজানের কাছে আসে। নাইট ড্রেসটা সাদা শাটিনের কাপড়ের মধ্যে নীল কালো প্রজাপতি দিয়ে ডিজাইন করা। যদিও নাইট ড্রেসটার উপরের কুটিটা একটু ঢোলা হলেও পরা যায়, কিন্তু নিচের প্যান্টটা অতিরিক্ত লুজ। হিয়া ওর প্যান্টে সুতো ধরে ধরে কেমন একটা ভঙ্গিতে হেঁটে উজানের কাছে আসে। উজান হিয়াকে ওভাবে দেখে মিসকে হেসে ফেলে। হিয়াকে পুরো পুতুলগুলোর মতো কিউট দেখতে লাগছিল ওটা পরে। ও উজান, দেখো না সুতোটা আর টাইট হচ্ছে না, কেমন ঝুলে আছে।
ধুরো, হা করে কি দেখছো বলো তো? দেখো না লাগাতে পারো কিনা। কি একটা বানিয়ে দিয়েছে এটা। ভালো লাগে না তো এইসব। শখ করে পড়লাম নতুন দেখে। ও জান, স্ট্যাচু, ওভাবেই দাঁড়িয়ে থাকো তো। হিয়া চোখের ইশারায় বলে, কেন দাঁড়িয়ে থাকবো? ওয়েট। উজান ফোন বের করে টপাটপ হিয়ার দুটো ছবি তুলে নেয়। রিলিজ। দেখি দেখি কিরকম আসছে ছবিগুলো। না থাক, দেখতে হবে না। আরে দেখি না। আরে না, রাতে ঘুমানোর সময় দেখে নিও। এখন দেখে কি লাগছে না? দেখো না পাজামার ডোরটা কেমন সুতো বের হয়ে আছে। কত শখ করে পড়লাম। উজান গিয়ে হিয়ার হাত থেকে টোরটা নিয়ে ঠিক করতে থাকে। রাবার দিলেই তো হতো। না দিলে আমি কি করব? হ্যাঁ, তা বলে নিতে হবে না এই জিনিসগুলো। আর এটা কি, এটা হয় নাকি তোমার? যা অন্য কিছু পরো বের করে। কাল মাকে বলো লুজটা কমিয়ে দেবে এখন। না আমি এটাই পরবো। কি সুন্দর বাটারফ্লাই গুলো দেখো। মনে হচ্ছে সবগুলো আমাকে আঁকড়ে ধরে আছে। উজান ডোর ঠিক করতে করতে টুক করে হিয়ার নাভি বরাবর একটা চুমু এঁকে দেয়। তুমি তো নিজে একটা বাটারফ্লাই, আমার প্রজাপতি। ছাড়া আমার কুতু কুতু লাগছে। উজান উঠে দাঁড়িয়ে হিয়াকে জড়িয়ে ধরে বুকে আগলে নেয়। আর রাতে তো মনে হয় না আজ আমার কাছে থাকবে। না তো, তোমার কাছে থাকলে থাম্মি জিনি এদেরকে রাত জেগে কে গল্প শোনাবে বলো দেখি। শুধু কালকের দিনটাই, কিন্তু তারপর এসব ঘোরাঘুরি একদম বন্ধ হিয়া। এমন কেন তুমি? আমি এরকমই কি করব বলো? পাষাণ। রাতে যে আর একটা মেডিসিন ছিল, নিয়েছো? হ্যাঁ নিয়েছি, 14 বার না এক কথা বলতে হবে না। ছাড়ো, এখন আমি জিনির কাছে যাব। যাবাই তো, এমন করো কেন? ছাড়ো না। আরে থামো না। না। উজান হিয়াকে আঁকড়ে ধরে হিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে আদর মাখতে শুরু করে। কিছুক্ষণ পর হিয়া কপট রেগে গেলেই উজান হিয়াকে ছেড়ে দেয়। পরের দিন হিয়া দার্জিলিং থেকে সবার জন্য যা যা এনেছে এক এক করে বের করে সবার হাতে হাতে দিতে থাকে। মা দেখো না, এটা তোমার জন্য। পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে, কিন্তু তোকে কে এসব আনতে বলেছে? হ্যাঁ, এসব কি বলো মা? ঘুরতে গিয়ে কিছু আনবো না তা আবার হয় নাকি? আর আমার টাকা গেছে নাকি? সব তো তোমার ছেলের পকেটের টাকা বের করে নিয়েছি। তুই আমার নাতিটাকে ফতুর বানিয়ে ছাড়বি দেখছি। হলো না হয় ফুতুর একটু। কেন ঠাম্মি, নাতির টাকা গচ্ছা গেছে দেখে খুব রাগ হচ্ছে না আমার উপর? ফাজিল মেয়ে একটা। ঠাম্মির সাথে মজা না। ঠাম্মি জানো ওদের না ওখানে না একটা লেক ছিল। তার পাশে সারি সারি যে অর্কিড গাছগুলো ছিল, ওখানে না তোমার পছন্দের একটা রেইন ট্রি ছিল। হলুদ কি মিষ্টি রঙের। আমি না একটা চারা উঠিয়ে ব্যাগে টুক করে ভরে নিয়েছিলাম। পরে তোমার নাতি দেখে আমাকে এমন ঝাড়ি দিল। এ যা, তুই গাছটা উপরে ফেললি? হুম। এই জিনি নিয়ে, এটা তোর। একটাই নিয়েছি রে তোর জন্য। তোর দাদা ভাই আর আমাকে কিনতে দেয় না, বলে টাকা নেই নাকি। কই দেখি। হিয়া যে জিনিকে ওর জামাটা দিতে যাবে অমনি উজানের কেনা সাউন্ড সিস্টেমের একটা বক্স খুলে টুক করে নিচে পড়ে যায়। আর সাথে সাথে ওটার একটা পার্স খুলে পড়ে। এখন কি হবে মা? কার এটা উজান? কিনেছিল ওটা ওখানে? হুম। দেখুক এসে শুধু। এমন সময় উজান হুট করে রুমে ঢুকে পড়ে। মুহূর্তেই আর ঢুকেই ওর চোখ পড়ে মেঝেতে। ওখানে কীরকম হয়ে ওর সাউন্ড সিস্টেমের দুটো অংশ টুকরো হয়ে পড়ে আছে। হিয়া টুক করে বাসবির আঁচলে লুকিয়ে পড়ে। এটা কার কাজ হিয়ার? ঠাম্মা, নিচে তিতিরের ঠাম্মা এসেছে, তোমাকে খুঁজছে। যাও আগে কথা বলো। ঠাম্মা চলে গেলেই হয়নি তোমাদের? মা কখন বের হবে? আর এই তো, আমার আর হিয়ার তো স্নান শেষ। এখন জিনিস স্নান করলেই বেরিয়ে পড়বো। আমি যাই বরং স্নানটা করে আসি। মা, আমি হিয়াতির এই নতুন জামাটা আজ পরে রাইদির বাড়ি যাব। যা। যিনি চলে গেলে উজান ফ্লোর থেকে সাউন্ড সিস্টেমগুলো তুলে হাতে নিয়ে দেখতে থাকে। মা, হিয়াকে কোনো কোচিংয়ে ভর্তি হবার দরকার নেই। কাল থেকে অভিক আসবে হিয়াকে পড়াতে। হ্যাঁ কি? অভিক এমনিতেও মেডিকেল কোচিংয়ের সাথে যুক্ত ছিল মেডিকেল পড়বার সময়। আমার মতে ওই হিয়াকে বেস্ট গাইড করতে পারবে। আমি তো থাকবো না অ্যাডমিশনের টাইম, আর তোমরা হিয়াকে যেভাবে আদর দিয়ে বের হও, এখন অভিকই আমার একমাত্র ভরসা। আমি মোটেই অবিকদার কাছে পড়বো না। না না না। আর বাবা তো আছে, ওকে না হয় টিউলিপের ফাঁকে মাঝে মধ্যে সময় পেলে দেখিয়ে দেবে। এই তুমি আমার কথা শুনছো না কেন? নিজে একা একা বকবক করে যাচ্ছ। আমি কার কাছে পড়বো না পড়বো আমার কি কোনো মতামত নেই নাকি? না নেই, অভিকের কাছে পড়তে সমস্যা কি? অভিক আমায় সব বলে দেবে দেখে।
মা তুমি ওকে কিছু বলছো না কেন? আমি কি বলবো মা? রাজা যা ভালো বুঝে ওটাই করুক না। তোর জন্য তুই কেন রাগ হচ্ছিস? আরে মা, আমি না পারলে অবিদ্যা তো তোমার ছেলেকে সব বলে দিবে, তখন ও ওখান থেকে আমাকে ফোনে রাগ করবে আর কি না কি বলে বকে দিবে বলো। কে কোথায় কি করছে এটা হিয়াকে দেখতে হবে না। আমি যেভাবে ওকে গাইড করছি ও যেন ওভাবে পড়ে। আর এসব কোচিং করে যাওয়া আসাটাই রোজ হয়, পড়া হয় না। অভিক আছে, ও বলেছে ও হিয়াকে এসে 3-4 ঘন্টা সময় দেবে। আর বাড়িতে বিহান আছে, বাবা আছে, আর কি লাগবে হিয়ার? আর এতেও না হলে আমি নিখিলকে বলে দিয়েছি ওর বড়দা কোচিংয়ের সাথে জড়িত। উনি এসে মাঝে মধ্যে হিয়াকে দেখিয়ে দিয়ে যাবে। আর আমি কাল ওর কী কী বই লাগবে অ্যাডমিশনের জন্য সব কিনে আনবো। হিয়া শুধু এই 2 মাস পড়বে আর ঘুমাবে, কোনো বাইরে যাওয়া নেই। অসম্ভব, তুমি বললে আমাকে শুনতে হবে নাকি? উজান, ও উজান, কেন তুমি তোমার এই পিচ্চি বাচ্চাটার উপর এত নির্যাতন করছো বলো তো? আমি এতটা চাপ নিতে পারবো না। এই টর্চারটা কি না করলেই নয় আমার উপর। মা, ও মা, তুমি চুপ করে কেন আছো? তোমার রাজাকে কিছু বলো না, বলো। বাসবীর সব কাপড় গোছানো হয়ে গেলেই আমি এ ব্যাপারে কিছু বলবো না বাবা। রাজা যা বলবে তাই হবে। আমি তৈরি হয়ে আসছি, তুই তৈরি হয়ে নে। বাসবী চলে গেলেই উজান গেট লাগিয়ে হিয়াকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। কেন এত চাপ দিবে তুমি আমায়? সারাক্ষণ কি বই নিয়ে বসে থাকা যায় বলো? উজান হিয়ার গলার ভাঁজে ঠোঁটের নরম আঁকতে আঁকতে হ্যাঁ যায়, 2 মাস কষ্ট করলে তবেই না ফল পাবে। আমি যাওয়ার আগে রুটিন করে দিয়ে যাব কখন কি করবে, দেখবে তোমার ক্লান্তি আসবে না। আর আমি তো আছি। দেখি এখন একটু কাছে আসো তো, সারাদিন তো আর পাবো না। দেরি হলে মা বকা দিবে। দেবে না? ছাড়ো না। ছাড়বই তো। যাওয়ার আগে সাউন্ড সিস্টেমটা নষ্ট করলে তার ক্ষতিপূরণ দিয়ে যাও। আরে ওটার আবার কি ক্ষতিপূরণ দিতে হবে নাকি? আশ্চর্য তো। দিতে যে হবেই মিসেস চ্যাটার্জি। তুমি না। উজান হিয়াকে একটুখানি আদর করে ছেড়ে দেয়। হিয়া তৈরি হয়ে বাসবীর সাথে মিলে জিনিকে নিয়ে রায় পিসির বাড়ি চলে যায় বেড়াতে। রাত 8টার দিকে উজান টিউলিপ পৌঁছালে বাসবী ওর 2 মেয়েকে নিয়ে 8:30টার দিকে টিউলিপে পৌঁছায়। দেরি হয়ে গেল না রাজা? না, তোমরা কি করবে? থাকবে না, যাবে? কতক্ষণ লাগবে তোদের? আমি স্যারের সাথে কথা বললাম, উনি আগে হিয়ার এই টেস্টগুলো করিয়ে নিয়ে তারপর যেতে বলল। পরীক্ষাগুলো করতে সময় লাগবে, এই যা। রিপোর্ট তো আছেই, আবার পরে। কি করবি জিনি? কেন তোর বাবাকে বলে একটু রিপোর্টগুলো তাড়াতাড়ি তুলে আনা যায় না? তা যাবে। গেলে তাই কর। আমরা চলে গেলে এখন হিয়া খুঁত শুরু করবে, তোকে জ্বালিয়ে খাবে। তুই বরং হিয়ার পরীক্ষাগুলো করে নে। আমি আর জিনি একটু সামনে থেকে হেঁটে আসি। কোথায় যাবা আবার তুমি জিনিকে নিয়ে এই রাতে? এই সামনে আমার এক বান্ধবী থাকে, অনেকদিন যাওয়া হয় না, এই সুযোগে ঘুরে আসি না হয়। মা আমিও যাব। ঠিক আছে, তোমরা যাও, তাড়াতাড়ি আসবে কিন্তু। যাও, ঠিক আছে, তবে ফোন করে যাও ওনারা বাড়িতে আছে কিনা। হুম, আমরা যাচ্ছি, তোরাও আর দেরি করিস না। হুম। বাসবী জিনিকে নিয়ে চলে গেলে উজান হিয়াকে নিয়ে পরীক্ষা করতে যায়। পরীক্ষা করে রিপোর্ট আসতে প্রায় রাত 12টা থেকে 1টা হয়ে আসে। আমি যাব না ভেতরে। না, আমি আর বাবা যাচ্ছি তো। তুমি মা জিনি বরং বাবার কেবিনে যাও, ওখানে গিয়ে বসো। কিছু খেয়েছে হিয়ার জিনি? বাসবি, তুমিও না হয় গিয়ে ক্যান্টিন থেকে ওদের কিছু খাইয়ে নিয়ে আসো। হ্যাঁ বাবা, আমার না খুব খিদে পেয়েছে, পেটটা কেমন ডাকছে। আচ্ছা চল যাও তোমরা। ও সমরেশ, আমাকে কিছু টাকা দাও। আসার পথে যা ছিল সব খরচ হয়ে গেল। আমি তো ওয়ালেটটাই নিয়ে আসলাম না, দাঁড়াও আমি কেবিন থেকে নিয়ে আসছি। থাক বাবা, আমি দিচ্ছি। না, তুই কেন দিবি? তুমি কি, হ্যাঁ, এর আগেও একবার এরকম করে ওয়ালেট হারিয়েছিল, ভুলে গেলে? তুমি এত কেয়ারলেস কেন সমরেশ? এত অসচেতন হলে হয় কি করে? তুমি কি করে এভাবে এই মন নিয়ে ডক্টর করছো এতদিন? এই লেগে গেল মা বাবার। আয় একটু মজা নিই। না আসলে উজান তাড়াতাড়ি আসতে বললো তো তাই আমি। তাই তুমি ধুম করে চলে আসবে? চল চল, আয় না, আগে তুই শুরু কর। হুম। কি, বাবা মা তো ঠিকই বলছে, তুমি এসব কেন? হ্যাঁ, এত কেয়ারলেস হলে কি চলে বলো? এর আগেও ওয়ালেট হারিয়ে এটিএম কার্ড থেকে শুরু করে সব হারিয়ে ফেলেছিলে, ভুলে গেলে? হ্যাঁ বলো তো,
তোর বাবাকে একটু কিছু বল। এই না বলে বলে নাও বিগড়ে যাচ্ছে। এই, আমি কি ছোট যে বিগড়ে যাব? হ্যাঁ মা, তুমি শুধু শুধু বাবাকে কেন বকছো বলো তো? আমার মিষ্টি বাবা তো আমার জন্যই আসতে গিয়ে ওটা ফেলে এসেছে। তুমি না খামোখাই আমার বাবাটাকে বকছো, এটা ঠিক না। হিয়া থামো, জিনি কি করছিস? বাবাকে বকছি বলে খুব গায়ে লাগছে না? আমি 1000বার ওকে কথা শোনাবো। আর তাছাড়া তুমি এত রাতে টাকা দিয়ে কি করবে? ক্যান্টিনে গিয়ে তোমাদের দেখলে তো ওরা টাকা নেবে না। কেন? আমি তা কেন করব? আমিও বাকিদের মতো টাকা দিয়ে খাবো। এখন তোমার আদর্শ কোথায় গেল? স্বীকার করো যে তুমি ভুল করেছো। হ্যাঁ বাবা, তুমি এবার স্বীকার করো তুমি ভুল করেছো। মোটেই না। আরে না মানে, এক কথায় দুই কথায় চারজনের তুমুল লেগে যায়, কেউ থামেই না। হিয়া জেনি সমান্তালে বাসবী আর সমরেশকে কুচে দিতে থাকে, আর মজা নাই। এদিকে উজানের রাগ চরমে উঠে গেলেই উজান চিৎকার করে ওঠে। জাস্ট স্টপ। চারজনে ভয়ে চুপ হয়ে যায়। কি মা, হিয়া আর জিনি তোমাদের উস্কে যাচ্ছে আর তোমরা ওদের সাথে সায় দিয়ে ঝগড়া করছো? ডিসগাস্টিং। আর তোমরা দুজন হসপিটালে এসেও খিলখিল করছো। কত পেশেন্ট এখানে। আচ্ছা যা, আর রাখতে হবে না। ছেলের কি রাগ রে বাবা আমার। হিয়ায় জিনি আয় আয়। বাসবী হাসতে হাসতে উজানের কাছে টাকা নিয়ে জিনি আর হিয়াকে নিয়ে ক্যান্টিনে চলে যায়। এদিকে উজান সব রিপোর্ট নিয়ে সমরেশের সাথে ডক্টর গাঙ্গুলির কেবিনে ঢুকে পড়ে। ডক্টর গাঙ্গুলির কেবিন। দেখো সমরেশ, তোমরা দুজনেই ডক্টর, তোমাদের ডিটেলসে কিছু বুঝিয়ে বলার আমার নেই। এই কনজেনিটাল হার্ট ডিসিজকে বিভিন্ন ডক্টর বিভিন্নভাবে ব্যাখ্যা করে। এটা কারোর ভালভে অ্যাটাক করে, কারোর হার্টের প্রাচীরে, কারোর আবার বোল্ড ভিসেলস। ইয়ার ক্ষেত্রে যা হয়েছে তা এখনও ওটা তো মারাত্মক পর্যায়ে যায়নি। ইয়ার ক্ষেত্রে এটা ওর ভেসেলে গিয়ে অ্যাটাক করেছে, তাই ওর হার্টে অক্সিজেন আইম অ্যান্ড বোল্ড ফ্লোটা কম। হিয়ার রিপোর্ট দেখে আমি যা বুঝলাম, ওর 5 থেকে 6টে ভ্যাসেল এখন চুপসে যাচ্ছে। আমি আরও পরীক্ষা করব সামনে। আর যেহেতু এই ডিসেসে একটা জন্মগতভাবে হয়ে থাকে, তাই ছোট থেকে হিয়ার ব্রেথ এর সমস্যা দেখা দিত। সমরেশ উজানের কাঁধে হাত রাখে। দেখো, এই ডিসিজটা এখন বলা চলে কমন। ইউনাইটেড স্টেটে প্রায় 40% অ্যাবাউটের এরকম হয়ে থাকে। হিয়ার ক্ষেত্রে ভালো যে হিয়ার এখনও তো এটা হার্ট ড্যামারেজ হয়নি। এখনই চিকিৎসা করলে ঠিকমতো মেডিক্লিন করলে হিয়া বাকিটা জীবন সুন্দরভাবে অনেকটা সুস্থ হয়ে বাঁচতে পারে। বাট এখনই প্রপার ট্রিটমেন্ট না করলে জটিলতা বাড়বে। দেখা যেতে পারে হিয়াকে পেসমেকার ইউজ করে হার্টের ফ্লো ঠিক রাখতে হলো, বা এর থেকেও জটিল। এর থেকেও জটিল হলে কি স্যার, হিয়া সুস্থ থাকবে তো? সে তো ওর চিকিৎসা, ওর যত্ন এইগুলোর উপর ডিপেন্ড করবে। যা বলছিলাম, যদি বয়স বাড়ার সাথে সাথে জটিলতা বাড়ে তো ওপেন হার্ট সার্জারির মতো বড় অপারেশন করাতে হতে পারে। বাট সেসব কতটা সফল হবে আমরা জানি না। যদি সফল না হয়? দেখো উজান, তুমি নিজেও একজন ডক্টর, সফল না হলে কি হবে তা কি আমাকে বলে দিতে হবে? বাট তুমি আগেই ওসব ভাবছো কেন? আমি তো বললাম হিয়া এখন ঠিক আছে, ওর অবস্থা এতটাও খারাপ হয়নি। এখন থেকে ঠিকমতো মেডিসিন নিলে, প্রপার কেয়ার পেলে হিয়া ঠিক হয়ে উঠবে তো স্যার? আমার উপর ভরসা করতে পারছো না তাই তো? আরে না, তুমি ভুল বুঝছো। বুঝোই তো, ও হিয়াকে নিয়ে একটু বেশি কনসার্ন। সে তো ওর চোখ মুখ দেখেই বুঝছি সমরেশ। ওয়াইফ বলে কথা, টেনশন তো হবেই। আমার গিন্নির একটু বুকে ব্যথা হচ্ছে কদিন থেকে, তাই আমার কি রকম ভয় করছে। এখন এমনি আর কোনো টেনশনের কারণ নেই তো? না, আমি এই মেডিসিনগুলো লিখে দিয়েছি, টাইম টু টাইম হিয়াকে নিতে বলবে। এখানে ব্লাড থিনার আছে আর কিছু ভিটামিনস লিখে দিলাম। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি হিয়ার খাওয়া দাওয়া নজরে রাখবে। যেসব খাবার খেলে রক্ত পাতলা হয় ওইগুলো যেন খায়। কোথাও রক্ত জমাট বাঁধতে দেওয়া যাবে না। হ্যাঁ, নাও। আজ তোমার অনেক সময় নিয়ে ফেললাম আমি। আরে ওটা ব্যাপার হলো কোনো? আসছি আজ তাহলে। তুমি তো বাড়ি যাবে মনে হয়, ডিউটি আছে কি রাতে?
না, এই তোমরা বেরোলেই আমি বেরিয়ে পড়বো। আসছি উজান, উঠো। দুজনে ডক্টর গাঙ্গুলির ওখান থেকে বেরিয়ে যায়। বাবা ছেলে কারো মুখে তেমন কথা নেই। দুজনে হাঁটতে হাঁটতে নিশ্চুপ হয়ে ক্যান্টিনের দিকে যায়। আর গিয়েই দেখে বাসবী, জিনি আর হিয়া এক টেবিলে বসে কী সব খাচ্ছে আর কী সব গল্প করছে। হিয়া এমনি গল্প করছে যে নিজেই হাসতে হাসতে মনে হয় বাসবীর গায়ে উল্টে পড়ে। হিয়ার ওই রকম প্রাণোচ্ছল হাসি দেখে উজানের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। বললাম তো সব ঠিক হবে। কেন এত কষ্ট পাচ্ছিস? আমরা আছি তো এখানে, নাকি? হুম। ওই তো বাবা আর দাদা ভাই, এদিকে আসো। বাবা, দাদা ভাই। এসেছো তোমরা? অনেক রাত হলো, বাড়ি চলো। বিহান আর রেহান যে কি করেছে কে জানে। ডক্টর কি বললো? সব রিপোর্ট ঠিক আছে না আমার? সব রিপোর্ট নর্মাল। যাক বাবা, বাঁচলাম। বললাম না আবার কিছু হয়নি, শুধু শুধুই তোমরা। তা বাবা, তুমি আমাদের সাথে ফিরবে না? মাঝে বলছে রাতে আর তোমার ডিউটি নেই। হ্যাঁ, তোদের সাথেই ফিরবো। তোরা গিয়ে গাড়িতে বস, আমি ওয়ালেটটা নিয়ে কেবিনটা একবার দেখে আসি। ঠিক আছে। ইয়ে, আজ আমরা সবাই এক গাড়িতে বাড়ি ফিরবো।